ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে জৈন ধর্মের যা যা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে, ডব্লিউবিসিএস, এনটিপিসি, আরআরবি, আইডিও সমস্ত এক্সাম থেকে কিন্তু আমি তোমাদের জৈন ধর্মের উপরে আমি তোমাদের বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাবো। তার কিন্তু দেখো আমি তোমাদের শুরু করে দিলাম। তাহলে আজকে যেটা করাবো জৈনিজমের এমসিকিউ। দেখবে এমসিকিউর সঙ্গে আমি চেষ্টা করব যে জৈন ধর্মটা যা যা পরীক্ষায় আসে সেগুলো কিন্তু সবটাই বলে দেওয়া। তাহলে আমি বলেছি যে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমাদের কিন্তু আমি ইউটিউবে করিয়ে দেবো, আর আমি কিন্তু পেড ব্যাচে তার কিন্তু থিওরিটা পড়িয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পুরো দুই দিক থেকে কিন্তু পুরো কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা ফ্রিতে দেখছো কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু এই এমসিকিউ এর মধ্যেই কিন্তু দেখবে সমস্ত কোশ্চেন আমি কিন্তু আলোচনা করে দেবো। চলো তাহলে শুরু করছি। জৈনিজম দেখো কি আছে, বলছে শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন, পরীক্ষায় আসে। তো মনে রাখতে হবে 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি জৈন ধর্মের প্রবর্তক ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু জৈন ধর্মের প্রবর্তক। রাখতে হবে যে 24তম তীর্থঙ্করের নাম কি, সেটা হচ্ছে মহাবীর। তো তোমাদের আমি বলে দিই, দেখো প্রশ্ন আসে যদি বলা হয় যে প্রথম তীর্থঙ্করকে, প্রথম 1 নাম্বার তীর্থঙ্কর তো মনে রাখবে ঋষভনাথ। ঋষভনাথ মনে রাখবে, ইনি কিন্তু 1 নাম্বার তীর্থঙ্কর ছিলেন। আর পরে কি 22তম তীর্থঙ্কর পরে, ঠিক আছে। 22তম নেমিনাথ, ঠিক আছে। আচ্ছা 23তম পরে, যে 23তম তীর্থঙ্করকে, 23তম মনে রাখবে পার্শ্বনাথ, ঠিক আছে। পার্শ্বনাথ হচ্ছে 23তম, এবং 24তম কি, 24তম হচ্ছে মহাবীর, ঠিক আছে। 24তম মহাবীর। তাহলে 1 নম্বরে ঋষভনাথ, 22 নম্বরে নেমিনাথ, এবং 23 নম্বরে কি থাকে না, 23 নম্বর হচ্ছে তীর্থঙ্কর তোমার পার্শ্বনাথ, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের আমি বলে দিই পরে কিন্তু, যেমন পরে এই যে ঋষভনাথ, ঠিক আছে। ঋষভনাথের মানে কি, এটা কিন্তু পরে, ঠিক আছে। তখন পরে এটা হচ্ছে ষাঁড় আর কি, এটা হচ্ছে ষাঁড়, ঠিক আছে। এবং তোমরা 24তম তীর্থঙ্কর এটার মানেটা কিন্তু জেনে নেবে। এই যে মহাবীর, মহাবীর মানে হচ্ছে তোমার লায়ন বা সিংহ, ঠিক আছে। এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমাদের আমি কোশ্চেন গুলো বলে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা একটু ভালো করে দেখে নি। চল পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন যে মহাবীর জৈন বা পরিনির্মাণ বা তোমার মহাবীর, আচ্ছা মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে মহাবীর জৈন শেষ নিঃশ্বাস বা পরিনির্বাণ, দেখো পরিনির্বাণ মানে কিন্তু মৃত্যুবরণ করা বা শেষ নিঃশ্বাস ত্যাগ করা। কোথায় করেছিলেন, জায়গাটার নাম সেটা চেয়েছে, তো মনে রাখবে পাভাপুরী, ঠিক আছে। তাহলে পাভাপুরীতে তিনি মনে রাখবে, পাভাপুরীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন, পাভাপুরী, ক্লিয়ার। এবং এটাও তোমরা মনে রাখবে যদি পরে যে 16 মহাজন পদের কোন মহাজন পদে মারা গেছিল, এটাও পরীক্ষায় ডব্লিউবিসিএস এ কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। মনে রাখবে মল্ল, ঠিক আছে। এই মল্ল, এই মহাজন পদে কিন্তু তিনি মারা গেছিলেন, ঠিক আছে। এবং এটা মনে রাখবে এই মল্ল এখানে কিন্তু দুজনেই মারা গেছিল, ঠিক আছে। এই মহাজন পদে দুজনেই মারা গেছিল, কে কে, একটা হচ্ছে মহাবীর এবং হচ্ছে গৌতম বুদ্ধ, বীর এবং কি বললাম যে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। তাহলে দুজনেই মনে রাখবে যে মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই মারা গেছিল কোথায়, মল্ল মহাযান পদ, জন পদ। তোমরা জানো যে ষোড়শ মহাজন পদ, সে ষোড়শ মহাজন পদের মধ্যে পরে যে কোন মহাজন পদে মারা গেছিল, মনে রাখবে মল্লতে কিন্তু মারা গেছিল। এবং এক্সাক্ট প্লেসটা যদি পরে মহাবীরের কোথায় মারা গেল, পাভাপুরীতে, এই যে পাভাপুরীতে মারা গেছিল। এবং যদি বলা হয় যে তোমার যে কোথায় জন্মগ্রহণ করেছিল, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। জন্ম,
রাখবে জন্মগ্রহণ করেছিল বৈশালীতে। বৈশালীতে জন্মগ্রহণ করেছিল। সালগুলো পরে, সালগুলো আমি একটু বলে দিচ্ছি। আজকে যেহেতু আমি তোমাদের মহাবীর পড়াচ্ছি, তাই মহাবীর সম্বন্ধে কিন্তু সব বলবো, গৌতম বুদ্ধ পরে বলবো। হ্যাঁ, আচ্ছা সালটা, আচ্ছা তিনি মারা গেছিলেন, মৃত্যু 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 সালটা জানবে, এবং জন্মের সাল দুটোই কিন্তু পরে। হ্যাঁ, তাহলে কি বললাম, জন্মগ্রহণ করেছিল কোথায়? জন্মগ্রহণ করেছিল বললাম বৈশালীতে। ঠিক আছে, বৈশালী যেটা বিহারে বর্তমানে অবস্থিত। আর তোমার জন্মটা, ঠিক আছে, সরি, তোমার মৃত্যুটা হয়েছিল পাভাপুরীতে, আর হচ্ছে জন্মটা কি বললাম যে বৈশালীতে জন্মগ্রহণ করেছিল। তো তোমরা জন্মটা 400 সরি 540 বিসিতে, 540 বিসিতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, আর মৃত্যুবরণ করেছিলেন 468 বিসি। তো একটু তোমাদের মনে রাখবে, দেখো জন্মটা 540 বিসি, দেখো কমতে থাকে কিন্তু, হ্যাঁ বাড়বে না, এটা মাথায় খেয়াল রাখবে, কমতে থাকবে। কারণ ব্যাপারটা বুঝো, ধরো এখানে এডি তোমরা নিশ্চয়ই জানো, ধরো এখানে এদিকে হচ্ছে বিসি, ঠিক আছে, এটা হচ্ছে এডি। এবার দেখো যখন বিসি থেকে এডির দিকে আসবে না, ক্রমশ কমতে থাকবে। তাহলে জন্মটা কত? জন্মটা কি বললাম যে 540 বিসিতে জন্মগ্রহণ করেছে, এরপর তিনি মৃত্যুবরণ করছে 468 বিসিতে মৃত্যুবরণ করেছে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে এই জন্ম মৃত্যু গৌতম বুদ্ধ তোমার মহাবীর থেকে এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াসে আসে এবং এসেওছে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে এটা দেখে নিবে। চলো এরপরে কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। নিম্নলিখিত কোন শাসক জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন? দেখো জৈন ধর্মের অনেকে সমর্থক ছিল, তার মধ্যে বলছে যে কোন কে উৎসাহী সমর্থক ছিলেন, এটা মনে রাখবে কলিঙ্গরাজ খারবেল। ঠিক আছে, কলিঙ্গ রাজা ছিলেন তিনি। হ্যাঁ, কলিঙ্গ রাজা, কলিঙ্গ রাজা। কলিঙ্গটা জানো নিশ্চয়ই, বর্তমানে কিন্তু এটা উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, এই কলিঙ্গটা বর্তমানে কোথায় অবস্থিত? উড়িষ্যা। তাহলে এই খারবেল কে ছিলেন? দেখো তোমরা বলতে পারো যে বিম্বিসারও তো ছিল। দেখো বিম্বিসার ছিল, মনে রাখবে বিম্বিসার মানে গৌতম মানে কি বলবো, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুটোই কিন্তু মানতো। ঠিক আছে, আর একদম খারবেল ইনি কিন্তু কলিঙ্গের রাজা ছিলেন, ইনি কিন্তু জৈন ধর্মের উৎসাহী সমর্থক ছিলেন। ঠিক আছে, এটা প্রিভিয়াসে আরআরবিতে আসা প্রশ্ন। ঠিক আছে, আরআরবিতে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। চলো এরপরে আমরা দেখে নিই পরের কোশ্চেন কি আছে। বললাম আজকে তোমাদের এমন ভাবে আমি আলোচনা করে দেবো যে জৈন ধর্ম থেকে আর কোনো কোশ্চেন আশা করছি পরীক্ষায় তোমাদের আটকাবে না। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াসে তোমাদের বলা হয়নি, এখানে এসএসসি সিরিয়াল থেকেও কিন্তু কোশ্চেন আমি নিয়েছি। ঠিক আছে, চল জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন। দেখো আমি তোমাদের বলেই দিলাম, প্রথম একটু আলোচনা করলাম, তার থেকেই কোশ্চেন দেখো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভনাথ। ঠিক আছে, ঋষভনাথ প্রথম ছিল। 23 নম্বরে বললাম, ঠিক আছে, 23 নম্বরে পার্শ্বনাথ, 24 নম্বরে মহাবীর। ঠিক আছে, এবং পরে যে একজন মহিলা তীর্থঙ্কর কে ছিলেন, এটা তোমাদের জন্য কোশ্চেন। মহিলা তীর্থঙ্কর আমাকে কমেন্টে জানাবে যে 24 জন যে তোমার তীর্থঙ্কর ছিল তাদের মধ্যে একজন মহিলা তীর্থঙ্কর ছিল, ওনার নাম কি তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ, তাহলে রাইট নলেজ, রাইট তোমার হচ্ছে কন্ডাক্ট। ঠিক আছে, মানে দেখ সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং হচ্ছে সৎ আচরণ, এটা হচ্ছে ত্রিরত্ন কিসের না জৈন ধর্মের আর কি। ঠিক আছে, তাহলে এই তোমার ত্রিরত্ন মতবাদ কোন ধর্মের রাজকীয় গরিমা? তাহলে এটা বললাম যে জৈন ধর্মের। ঠিক আছে, তাহলে জৈন ধর্মের এই ত্রিরত্ন ছিল আর কি। যেমন দেখো তোমার মানে বুদ্ধিজম এরও কিন্তু ত্রিরত্ন আছে, বৌদ্ধ ধর্মের। ধর্মের যদি বলা হয় ত্রিরত্ন, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে বুদ্ধ ধম্ম সংঘ। ঠিক আছে, বুদ্ধ ধম্ম সংঘ।
ধম্ম ইসলাম সংঘ। ঠিক আছে, তাহলে বুদ্ধ ধম্ম সংঘ এই তিনটা মনে রাখবে। এটা কিন্তু বৌদ্ধ ধর্মের এই তিনটা কিন্তু রত্ন ছিল। হ্যাঁ, যেমন আমরা জৈন ধর্মে কি দেখলাম, যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। ঠিক আছে, বোঝা গেল? চলো, আচ্ছা, অনিকান্তবাদ, এই নিম্নলিখিত কোন ধর্মের মূল দর্শন বা মতবাদ? তাহলে অনিকান্তবাদ মনে রাখবে, এটা কিন্তু জৈন ধর্মের। ঠিক আছে, তাহলে জৈন ধর্মের। অনিকান্তবাদের মিনিংটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এর মিনিংটা তোমরা একটু ভালো করে জেনে নাও। দেখো, তুমি দেখো, ভালো করে বুঝো। আমি এরকম একটা লিখলাম, এটা কি লিখলাম, এখান থেকে দেখছে, ধরো এখান থেকে কেউ দেখছে। ঠিক আছে, এখান থেকে কেউ দেখছে, ধরো যে এখান থেকে দেখবে, সে কি দেখবে? এটা না, সে দেখবে যে এটা 9, তাই তো, এটা 9 দেখবে। আবার যদি কেউ এখান থেকে দেখে, ঠিক আছে, এখান থেকে দেখে, ধরো কোনো একটা জিনিসকে এখান থেকে কেউ যদি দেখছে, ঠিক আছে, এখান থেকে যদি কেউ দেখে, তখন কি দেখছে? এটা না 6 দেখছে, তাই তো। তাহলে আমি কি বললাম, যখন কেউ দেখছে এদিক থেকে 6 দেখছে, এদিক থেকে 6, বাট যখন এটাকে এদিক থেকে কেউ দেখছে, এদিক থেকে কি দেখতে পাচ্ছে? না 9। বোঝা গেল? এর মানে এটাই বলতে চাইলাম যে ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট ভিউ, তাই তো, এবং শেষ তার ভিউয়ে কিন্তু সেটা সঠিক। মানে তোমাকে কি করতে হবে? অনিকান্তবাদে বলা আছে যে তোমাকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকের ভিউকে। ঠিক আছে, সে তার ভিউ অনুযায়ী সঠিক, সুতরাং তোমাকে কি করতে হবে? তার ভিউ অনুযায়ী তোমাকে রেসপেক্ট করতে হবে। এটা কোথায় বলা আছে? এটা জৈন ধর্মে বলা আছে, এটা হচ্ছে অনিকান্তবাদ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমাদের বলেই দিলাম যে ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিল কুন্দগ্রামে। ঠিক আছে, কুন্দগ্রামটা কোথায়? বৈশালীর কুন্দগ্রামে। বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিল কে? না মহাবীর। কত সালে জন্মগ্রহণ করেছিল? পরীক্ষায় আসে, তোমাদের বললাম যে 540 বিসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, এই যে লুম্বিনী আছে, লুম্বিনীতে তোমরা নিশ্চয়ই জানো যে জন্মগ্রহণ করেছিল কে? না গৌতম বুদ্ধ। ঠিক আছে, গৌতম বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল, এবং এনার কিন্তু জন্মের সালটা পরে তোমরা মনে রাখবে 563 বিসি। 563 বিসিতে কিন্তু ইনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ, মহাবীর দুজনে কোথায় জন্মগ্রহণ করেছিল? সাল অবশ্যই মনে রাখবে। তার মধ্যে গৌতম বুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট, বারবার কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, তোমাদের বলেই দিই, এই যে কুশীনগর দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধ কিন্তু কুশীনগরে এনে কিন্তু এনার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, না কিন্তু মৃত্যু হয়েছিল কোথায়? কুশীনগরে। ঠিক আছে, এবং যদি বলা হয় যে কত সালে তিনি মারা গেছিলেন, আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে, এই গৌতম বুদ্ধ কত সালে মারা গেছিল, তোমরা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই কিন্তু জানাবে। চলো পরের কোশ্চেন দেখি। তোমরা কিন্তু এটাকে অ্যাজ এ মক টেস্ট হিসাবে নাও, দরকার পড়লে তোমরা যদি মনে হয় যে এই চ্যাপ্টার তোমাদের পড়া হয়নি, তোমরা দরকার পড়লে আগে যে কোনো বই থেকে পড়ে নাও। পড়ে নেওয়ার পরে কিন্তু এই এমসিকিউ গুলা তোমরা আমার ক্লাসটা দেখে নাও যে কতগুলো তুমি করতে পারছো। আমি অনেকগুলো কোশ্চেন দেখেছি, তার মধ্যে কত তোমার স্কোর হচ্ছে তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তুমি এতগুলো পারলে বা এতগুলো তুমি পারলে না। ক্লিয়ার? অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা দেখো, এরপরে কি আছে না, মহাবীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন, যার নাম, দেখো এই যে যার নাম হচ্ছে গ্যাত্রিক। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু আমি তোমার মন থেকে নিয়েছি ব্যাপারটা নয়, এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, যেমন দেখো এই যে গৌতম বুদ্ধ কিন্তু মানে ইনি কিন্তু হচ্ছে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, একে শাক্য মুনি বলা হয় গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধ এনাকে কি বললাম? শাক্য মুনি বলা হয়। ঠিক আছে, তাহলে কিন্তু মনে রাখবে, এগুলো সব কিন্তু পরীক্ষা আসে। আমি কি বললাম? এই মল্লতে কিন্তু দুজনেই মারা গেছিল।
গৌতম বুদ্ধ এবং মহাবীর এই দুজনে কিন্তু কোন কোন মহাজন পদে মারা গেছিল, পরীক্ষা আসবে দেখবি, এটা কিন্তু মল্লতে মারা গেছিল। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখো, বলছে মহাবীরের মায়ের নাম কি। তাহলে মহাবীরের মায়ের নাম মনে রাখতে হবে ত্রিশলা। ঠিক আছে, ত্রিশলা হচ্ছে মহাবীরের মায়ের নাম। তো মহাবীর মা বাবা দুটোই মনে রাখতে হবে। মহাবীরের মহাবীর মহাবীরের কি বললাম, মা মনে রাখতে হবে, বাবা বাবার মানে দুজনেরই নাম কিন্তু মুখস্থ রাখবে। মায়ের নাম আমরা পড়ে নিলাম কি না, ত্রিশলা। ত্রিশলা ত্রিশলা মহাবীরের মা ছিলেন, এবং বাবা কে ছিলেন, বাবা ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ, দেখো এই সিদ্ধার্থ কিন্তু আলাদা। তোমরা নিশ্চয়ই জানো যে গৌতম বুদ্ধের ছোটবেলায় নাম ছিল সিদ্ধার্থ, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা মহাবীরের বাবা, মহাবীরের বাবা, মা বললাম কি ত্রিশলা, বাবা কি ছিল সিদ্ধার্থ। ক্লিয়ার, পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা, জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে বলা হতো, তাহলে জৈন ধর্মগ্রন্থগুলিকে একত্রে কি বলা হতো? তোমরা নিশ্চয়ই জানো যে অঙ্গম, তাই তো, বা অঙ্গ, অঙ্গ বাংলায় হচ্ছে অঙ্গ, মানে ইংরেজিতে লেখা থাকলে এরকম থাকবে অঙ্গম। ঠিক আছে, আমাদের বলি, প্রশ্ন হয় যে এই যে এটা কোন ভাষায় লেখা, ঠিক আছে, কোন ভাষায় লেখা, পরীক্ষা আসে। তো মনে রাখবে, প্রথমে এটাকে কিন্তু অর্ধমগধী ভাষায় লেখা হয়েছিল, তারপরে কিন্তু প্রাকৃতিক ভাষায় লেখা। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললাম, প্রথমে প্রাথমিকভাবে কি বললাম, অর্ধমগধী। অধি, ঠিক আছে, এই ভাষায় কিন্তু প্রথমে লেখা হয়েছিল অর্ধমগধী। তারপরে কি বললাম, ঠিক আছে, তারপরে বললাম তোমার প্রাকৃতিক ভাষায় কিন্তু লেখা হয়েছে। তো তোমরা দেখবে ম্যাক্সিমাম জায়গায় এই প্রাকৃত কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো মনে রাখবে দুটোই তোমাদের বলে দিলাম, যে প্রাথমিক কিন্তু এই মানে অঙ্গকে লেখা হয়েছিল কি ভাষায়, অর্ধমগধী। পরবর্তীতে মানে পরবর্তীতে বলতে ম্যাক্সিমাম সময় কিন্তু তারপরে মানে তারপরে যে সমস্ত তোমার তোমার জৈন ধর্মের যে গ্রন্থ ছিল, সমস্ত গ্রন্থকে কি লেখা হলো, প্রাকৃত ভাষায় লেখা হলো। যেমন নিশ্চয়ই তোমরা জানো, পরীক্ষা আসে যে গৌতম বুদ্ধের যে বই, ঠিক আছে, গৌতম বুদ্ধের যে বাণী, সেটা আমরা জানি যে ত্রিপিটকে আছে। ত্রিপিটক, ত্রিপিটক, এবং এই প্রশ্ন পড়ে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা। মনে রাখবে ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা, এখানে কোনো ডাউটের জায়গা নেই, পালি ভাষায় লেখা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে। কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা লাভ নেন? তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শেষ জীবনে জৈন ধর্মে কিন্তু দীক্ষা লাভ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলবো। ইনি কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মৌর্য বংশের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে কি বললাম, যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তিনি শেষ জীবনে কি বললাম, জৈন ধর্মে তিনি দীক্ষা লাভ করেছিলেন, এবং ইনার গুরুর নাম পরে ভদ্রবাহু। ঠিক আছে, ইনার কিন্তু তোমার ধর্মীয় গুরু আর কি, ভদ্রবাহু, ভদ্রবাহু। ঠিক আছে, আচ্ছা, ইনি মনে রাখবে, ইনি কিন্তু মানে কর্ণাটকের কর্ণাটকে কর্ণাটকের শ্রাবণ বেলাগুলাতে সাল্লেখানা করে, ঠিক আছে, মানে স্টারভেশন করে, স্টারভেশন মানে তুমি মানে স্টারভেশন করে তিনি কিন্তু মারা গেছিলেন। এটা মনে রাখবে যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কর্ণাটকের কোথায়, শ্রাবণ বেলাগোলা। ঠিক আছে, শ্রাবণ বেলাগোলাতে কিভাবে মারা গেছিলেন, স্টারভেশন বা সাল্লেখানা। ঠিক আছে, সাল্লেখানাটা হচ্ছে মানে জৈন ধর্মের একটা প্রসেস আর কি। ঠিক আছে, যে যে প্রসেসে না খেয়ে খেয়ে মারা যাবে আর কি। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে কর্ণাটকের শ্রাবণ বেলাগোলাতে তিনি কিন্তু স্টারভেশন করে মারা গেছিলেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম শিষ্য ছিলেন কে?
তাহলে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য ছিলেন মনে রাখবে জামালি। ঠিক আছে, মানে এই মহাবীরের প্রথম শিষ্য জামালি, ইনি কিন্তু মহাবীরের, ঠিক আছে, জামাই ছিলেন। মহাবীরের জামাই মানে মহাবীরের তোমার কন্যার হাজবেন্ড কে ছিল? জামালি আর কি। ঠিক আছে, তোমরা এটা কিন্তু মনে রাখবে। প্রিয়দর্শিনী আমরা জানি ইনার কন্যা কে ছিল? ইনার কন্যা ছিল প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী, ঠিক আছে, প্রিয়দর্শিনী ইনার কন্যা। আর ইনার হাজবেন্ড কে ছিল? হাজবেন্ড স্বামী আর কি, স্বামী ছিল কে? জামালি। আর জামালি কিন্তু মনে রাখবে মহাবীরের প্রথম শিষ্য ছিলেন। তাহলে মনে রাখতে হবে, ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নাও যে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামালি। মহাবীরের কন্যা প্রিয়দর্শিনী, এনার হাজবেন্ড কিন্তু কে ছিল? জামালি ছিল। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। বর্ধমান মহাবীর পরিচিত ছিলেন। দেখো এই কোশ্চেন WBCS এসেছে। ঠিক আছে, তোমরা রাখবে তোমার জিন। ঠিক আছে, তোমার ইংরেজিতে এরকম লেখা থাকবে JINA। ঠিক আছে, এটা এটা লেখা থাকবে। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু WBCS এসেছে, তোমরা ভালো করে কিন্তু এগুলো পড়ে নেবে সবগুলো। দেখো জৈন ধর্মেরই কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, কিন্তু তিনি পরিচিত ছিলেন রাখবে জিনা। ঠিক আছে, জিনার এর এর কিন্তু মিনিং আছে। এটার মিনিং কি তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে। আচ্ছা, জৈন সাহিত্যগুলিকে কি বলা হতো? একটু আগেই বললাম যে জৈন সাহিত্যগুলোকে অঙ্গ বলা হতো। অঙ্গ, তাই তো, অঙ্গ বলা হতো। দ্বাদশ অঙ্গ ছিল টোটাল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো কি আছে। বলছে কোন শাসক বুদ্ধ এবং মহাবীর এদের সমসাময়িক ছিলেন? তাহলে কন্টেম্পোরারি অফ বুদ্ধ অ্যান্ড মহাবীর, বুদ্ধ এবং মহাবীরের কন্টেম্পোরারি বা সমসাময়িক কে ছিল? আমরা জানি যে বিম্বিসার ছিলেন। ঠিক আছে, বিম্বিসার ইনা কিন্তু সমসাময়িক বা কন্টেম্পোরারি ছিলেন। ঠিক আছে, কন্টেম্পোরারি। আর এই অজাতশত্রু মনে রাখবে ইনার সময় কিন্তু এই দুজনেই কিন্তু মারা যায়। বোঝা গেল? তাহলে বুদ্ধ ও মহাবীর, ঠিক আছে, এরা কিন্তু মারা যায় কার সময়? মারা যায়, তো মনে রাখবে মারা গেছিল কার সময়? এই অজাতশত্রুর সময় কিন্তু মারা গেছিল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে অজাতশত্রুর টাইটেল কি ছিল, তাই তো? অজাতশত্রুর টাইটেল ছিল কুনিক, এবং বিম্বিসারের ছিল তোমরা নিশ্চয়ই জানো যে শ্রেণিক। শ্রেণিক কিন্তু এর টাইটেল ছিল, এর শ্রেণিক ছিল টাইটেল, এবং অজাতশত্রুর ছিল কি না কুনিক। ক্লিয়ার? এবং এই অজাতশত্রুর সময়ে কিন্তু মনে রাখবে এই বুদ্ধ এবং মহাবীর এরা কিন্তু মারা গিয়েছিল। ক্লিয়ার? আর সমসাময়িক বললে কি করবে? বিম্বিসার করবে। চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে নিচের কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? তাহলে মনে রাখবে তীর্থঙ্কর, ঠিক আছে, আমরা জানি যে 24 জন তীর্থঙ্কর আছে, তাদের যে জীবনের কাহিনী কোন গ্রন্থে আছে? তো মনে রাখবে এই যে কল্পসূত্রের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, কল্পসূত্র। কোশ্চেন পরে কল্পসূত্র কার লেখা? এই কোশ্চেন এসেছে পরীক্ষায়। দেখো এই যে কল্পসূত্র, কল্পসূত্র মনে রাখবে এটা কিন্তু ভদ্রবাহু। ঠিক আছে, সরি তোমার ভদ্রবাহু নয়, হরিভদ্র লেখা। হরিভদ্র হচ্ছে তোমার কল্পসূত্র। আর ভদ্রবাহু কি বললাম? ভদ্রবাহু কিন্তু তোমার তোমার এর টিচার ছিলেন, গুরু ছিলেন। ঠিক আছে, গুরু কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের ধর্মীয় গুরু। দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু দুজন ছিল, একটা রাজনৈতিক গুরু ছিল এবং মনে রাখবে ধর্মীয় গুরু ছিলেন। ঠিক আছে, সরি এটা হরিভদ্র হবে না, এটা ভদ্রবাহু হবে। কল্পসূত্র হচ্ছে ভদ্রবাহুর লেখা। এই ভদ্রবাহু, ঠিক আছে, ভদ্রবাহুরই লেখা, এবং তোমার এর হচ্ছে এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল আর কি। হরিভদ্র নয়, ভদ্রবাহুই হবে।
ভুল। পরের কোশ্চেন দেখে নি কি আছে। আচ্ছা, জৈন ও বৌদ্ধ গ্রন্থের বিদ্যমান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? এই কোশ্চেন প্রিভিয়াসে এসেছে, তোমরা রাখবে শ্রেষ্ঠী বলা হতো। কি বলা হতো? শ্রেষ্ঠী। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে মনে রাখবে জৈন এবং বৌদ্ধ গ্রন্থের বিদ্যমান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হতো? শ্রেষ্ঠী বলা হতো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে। জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলিকে কি বলা হতো? তাহলে এটাকে বাসদি বলা হতো। ঠিক আছে, বাসদি। তাহলে জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলিকে কি বলা হতো? না বাসদি বলা হতো। বললাম যে জৈন ধর্ম থেকে যা যা প্রশ্ন এসেছে, তোমাদের মনে হতে পারে যে স্যার অনেক কোশ্চেন তো আপনি ইম্পর্টেন্ট বলছেন না। দেখো এই কোশ্চেন তোমরা রেলের কোশ্চেনে কিন্তু পেতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু রেলের আরআরবি এনটিপিসি থেকে অনেক কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো, খাজুরাহো এর মন্দির দেখা যায়। তাহলে খাজুরাহোতে মানে কোন কোন ধর্মের? তোমরা নিশ্চয় জানো যে খাজুরাহো টেম্পলটা আগে জানতে হবে যে কারা তৈরি করেছিল। মনে রাখবে এটা তৈরি করেছিল চান্ডেলারা। এটা তৈরি করেছিল কারা? না চান্ডেলারা। এই মনে রাখবে খাজুরাহো যে টেম্পলটা আছে এটা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে আচ্ছা এটা কোন কোন ধর্মের মন্দির দেখা যায়? মনে রাখবে এখানে তোমার জৈন এবং হিন্দু। ঠিক আছে, জৈন এবং হিন্দুদের এটা কিন্তু তোমার টেম্পল বা মন্দিরটা মনে থাকবে। আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন, এই যে খাজুরাহো টেম্পলটা এটা কোথায় অবস্থিত তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে এটা কমেন্টে জানাবে। চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে। নিগন্থ নাতাপুত্র হিসাবে কে পরিচিত ছিলেন? ঠিক আছে, তাহলে নিগন্থ নাতাপুত্র হিসাবে কে পরিচিত? এই কোশ্চেনও প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, তো মনে রাখবে আমরা জানি এই নিগন্থ নাতাপুত্র বর্ধমান মহাবীর। ঠিক আছে, বর্ধমান মহাবীর কিন্তু নিগন্থ নাতাপুত্র নামে পরিচিত। পরের কোশ্চেন দেখে নি কি আছে। যে নীতিটি জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে তা হলো, তাহলে যে নীতি মনে রাখবে এখানে সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরোপ, এটা কিন্তু তোমার সমস্ত যে জৈন ধর্মকে যে বৌদ্ধ ধর্ম থেকে কি করেছে এটা পৃথক করেছে। ঠিক আছে, কি সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরোপ। ঠিক আছে, চলো জৈন ধর্মের 22তম তীর্থঙ্কর কে ছিলেন? তাহলে 22তম তীর্থঙ্কর ছিলেন মনে রাখবে নেমিনাথ। নেমিনাথ কি ছিল? নেমিনাথ ছিল 22তম তীর্থঙ্কর। ক্লিয়ার? দেখো এই কোশ্চেন দেখো বারবার তোমাদের আসছে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রশ্ন পড়ে ওই চারটাই পড়ে। ঠিক আছে, চারটা পাঁচটা পড়ে। কি না প্রথম তীর্থঙ্কর কে ছিল? ঋষভনাথ। ঠিক আছে, তারপরে তোমার 23তম কে ছিল? পার্শ্বনাথ। 24তম কে ছিল? ঠিক আছে তোমার মহাবীর। এবং 22তম নেমিনাথ, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, তো এইগুলো পড়লেই হয়। এবং আর একটা প্রশ্ন পড়ে যে একজন মহিলা তীর্থঙ্কর ছিল, তার নাম কি সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো, এর প্রকৃত নাম কি? তাহলে মহাবীরের প্রকৃত নাম, মহাবীরের প্রকৃত নাম আমরা একটু আগে বললাম বর্ধমান মহাবীর। তাহলে এনা কিন্তু প্রকৃত নাম কিন্তু বর্ধমান। ঠিক আছে, আর মহাবীর মানে কি বললাম? মহাবীর মানে কিন্তু তোমার লায়ন, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা নিচের কোন ধর্ম ও ধর্মগ্রন্থের জোড়াটি সঠিক নয়? এখানে কোন ধর্ম বা ধর্মগ্রন্থের জোড়াটা সঠিক নয় সেটা চেয়েছি। আচ্ছা দেখে নি, ইসলাম ধর্মের দেখো কোরআন, হ্যাঁ এটা ঠিক, কিন্তু সঠিক নয় বলেছে আমাদের, এটা কিন্তু সঠিক। শিখদের ধর্মগ্রন্থ না ধর্ম মানে গুরু গ্রন্থ সাহেব, এটাও ঠিক। আচ্ছা জৈন দেখো খ্রিস্টানদের বাইবেল, এটাও ঠিক। আর দেখো জৈনদের উপনিষদ, তাহলে এটা তো নয়। ঠিক আছে, আমি তোমাদের জৈনদের কি বললাম? অঙ্গম, তাই তো অঙ্গ। তাহলে এটা মানে ভুল দেওয়া আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। সঠিক নয় চেয়েছিল, এটাই উত্তর হবে। আচ্ছা তোমাদের আমি বলে রাখি, যারা আমার দুটো ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভ দুটো ব্যাচ চলছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। 7872141322 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে,
যদি অ্যাডমিশন নিতে চাও, আমি সেখানে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে 1 by 1 চ্যাপ্টার কিন্তু শেষ করছি এবং 4-5টা চ্যাপ্টারের উপরে কিন্তু এক্সাম নিচ্ছি। যেমন আমি আগের ডেটে নিলাম রিভার সিস্টেম, ঠিক আছে, ভারতের যে নদ নদী, সেই নদ নদীর উপরে আমি কিন্তু পরীক্ষা নিয়েছি। এরপরে আমি নেব হিস্ট্রির 4টা চ্যাপ্টার পড়িয়েছি, স্টোন এজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন এবং হচ্ছে তোমার 16 মহাজনপদ, এর উপরে একটা পরীক্ষা নেবো। তো এই রকম আমি কিন্তু এক্সাম নিচ্ছি, প্রথমে সেই চ্যাপ্টারগুলো পড়িয়ে সেখান থেকে যা যা এমসিকিউ হয় তার উপরে কিন্তু আমি একটা এক্সাম কিন্তু নিচ্ছি। যদি তোমরা দিতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাহলে তোমাদের অবজেক্টিভ যে ব্যাচটা আছে সেই ব্যাচে কিন্তু অ্যাড করে দেবো। এবং আর একটা ডেসক্রিপটিভ ব্যাচ আছে, সেটা শুধুমাত্র বাংলা এবং ইংলিশ, যারা মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং তোমার ডাব্লিউবিসিএস এবং হচ্ছে পুলিশের, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ এসআই, সমস্ত এক্সামগুলোর জন্য কিন্তু আমি বাংলা এবং ইংলিশকে বেস করে কিন্তু একটা ব্যাচ শুরু করেছি। তো দুটো ব্যাচ কন্টিনিউ চলছে, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো, অনেক কিন্তু উপকৃত হবে, এটুকুই বলতে পারি। আমি তোমাদের অনেক থিওরি পড়িয়েছি, তোমরা যদি ডাউট থাকে একবার যে দেখে নাও যে থিওরি আমি কিরকম ভাবে পড়াই, তাহলে বুঝে নেবে যে আমি কিভাবে তোমাদের থিওরি পড়াই। আচ্ছা, দিলওয়ারা মন্দির, দিলওয়ারা যে টেম্পলটা, এটা কোথায় অবস্থিত তোমরা নিশ্চয়ই জানো, এটা কিন্তু মাউন্ট আবুতে অবস্থিত, ঠিক আছে, মাউন্ট আবুতে অবস্থিত। এবার তোমরা নিশ্চয়ই জানো যে আরাবল্লী পর্বত, তাই তো, আরাবল্লী পর্বত, পর্বতের, ঠিক আছে, হাইয়েস্ট পিকের নাম কি? হাইয়েস্ট পিকের নাম হচ্ছে এই যে মাউন্ট আবু, ঠিক আছে। এই মাউন্ট আবুতেই মনে রাখবে এই দিলওয়ারা টেম্পলটা অবস্থিত, এবং এই দিলওয়ারা টেম্পলটা মনে রাখবে একটা জৈন মন্দির, ঠিক আছে, একটা কি না জৈন মন্দির। পরীক্ষা এটা আসতে পারে যে দিলওয়ারা টেম্পলটা কিসের টেম্পল, তো মনে রাখবে এটা তোমার একটা জৈনিস টেম্পল, ঠিক আছে। এবং কি বললাম, এটা কোথায় অবস্থিত? মাউন্ট আবুতে অবস্থিত, যেটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং তোমার আমি বলেছি যে আরাবল্লী পর্বত, এখান থেকে মনে রাখবে অনেকগুলো কোশ্চেন হয়, ঠিক আছে। কি কোশ্চেন হয়? যে আরাবল্লী পর্বত থেকে একটা রিভার উৎপন্ন করেছে, তার নাম কি? ঠিক আছে, তোমার মনে রাখতে হবে যে লুনি, মানাস এবং মনে হচ্ছে এবং সবরমতী, সবরমতী, লুনি, বানাস, সবরমতী, এই 3টা রিভার কিন্তু আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। এই কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে আর কি। তো ভালো করে পড়ে নিবে এগুলো। প্রশ্ন হয় যে লুনি রিভার এটা একটা ইনল্যান্ড রিভার, তাই তো, এটা একটা কি ইনল্যান্ড রিভার, অন্তর্বাহিনী, ইনল্যান্ড রিভার, ঠিক আছে, ইনল্যান্ড রিভার। এবং লুনিতে তোমরা নিশ্চয়ই জানো ড্যাম আছে, ড্যামগুলি কি না জাওয়াই জাখম পার্বতী, জাওয়াই জাখম বললাম পার্বতী, এই পার্বতী, এই যে ড্যাম গুলো আছে, ড্যামস, এই যে ড্যাম গুলো আছে জাওয়াই জাখম পার্বতী, ঠিক আছে। এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং মনে রাখবে লুনি রিভার এটা কিন্তু কোথায় পতিত হয়েছে, এটা কোশ্চেন এসেছে, মনে রাখবে কচ্ছের রনে গিয়ে পতিত হয়েছে, এটা কচ্ছের রনে, কচ্ছের রনে কিন্তু মনে রাখবে এই লুনি রিভার যে কিন্তু পতিত হয়েছে আর কি। কোশ্চেন দেখো কি আছে, তার অনুগামীদের যে শিক্ষা প্রদান করেছিলেন সেগুলি 1500 বছর আগে লিপিবদ্ধ করা হয়, বর্তমানে সেগুলিকে কোন স্থানে দেখতে পাওয়া যায়? তো এই কোশ্চেনটা মনে রাখবে, এটাও রেলের আসা প্রশ্ন, ঠিক আছে, আরআরবি তে আসা প্রশ্ন, আরআরবি এনটিপিসি হতে পারে বা যে কোনো একটা আরআরবির কোশ্চেন কিন্তু এটা। তো মনে রাখবে গুজরাটের বল্লভী, ঠিক আছে, এই গুজরাটের বল্লভী, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে, এবং এটাই আজকের শেষ কোশ্চেন। তাহলে আমরা কিন্তু জৈন ধর্ম সম্বন্ধে যা যা প্রশ্ন আসে ম্যাক্সিমামটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। লাস্ট কোশ্চেন, জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দির, জল মন্দির কে নির্মাণ করেন? ঠিক আছে, কে নির্মাণ করেন? ঠিক আছে, তো মনে রাখবে রাজা নন্দীবর্মন, ঠিক আছে। এবং তোমাদের জন্য লাস্ট কোশ্চেন, এই যে জৈন ধর্ম সম্পর্কিত জল মন্দির এটা কোথায় অবস্থিত? ঠিক আছে, লোকেশনটা কোথায়
তোমরা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের জৈন ধর্ম সম্বন্ধে টোটাল এমসিকিউ কিন্তু আলোচনা করে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা যদি আমাকে কমেন্টে বলো, তাহলে আমি সমস্ত চ্যাপ্টারে কিন্তু এমসিকিউ এইভাবেই করিয়ে দেবো এবং ইফেক্টিভ ওয়েতে করাবো, যেগুলো তোমরা দেখবে এক্সামে বসলেই কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে যে স্যার আপনি তাহলে সমস্ত চ্যাপ্টার করে দিন। আমি কিন্তু তাহলে সমস্ত চ্যাপ্টার তোমাদের যা যা আছে সবগুলো কিন্তু ধরে ধরে করিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পড়াশোনা শুরু করে দাও। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।